180 দিনের অ্যাকশন প্ল্যান নিয়ে তারেক রহমানের মন্ত্রিসভার যাত্রা শুরু। অন্যদিকে গণভোট ও জুলাই সনদ ঘিরে চরম রাজনৈতিক ও আইনি উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিশাল প্রত্যাশার চাপ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিকে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান করে জনমনে স্বস্তি ফেরানোর তাগিদ, অন্যদিকে সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক মিত্র ও বিরোধীদের সাথে চরম মতভেদ। সব মিলিয়ে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে নতুন সরকার। প্রতিবেদন অংশ 1, প্রশাসনের কঠোর সংস্কার ও প্রধানমন্ত্রীর 180 দিনের আল্টিমেটাম। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভার জন্য কঠোর জবাবদিহিতার পথ বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে জনসেবায় কোনো প্রকার শিথিলতা বা দুর্নীতি সহ্য করা হবে না। এই নির্দেশনার মূল ভিত্তি হল সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান। আগামী 6 মাসের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়কে তাদের কাজের দৃশ্যমান ও কার্যকর সাফল্য প্রমাণ করতে হবে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, সরকারের এই 180 দিনের রোডম্যাপ খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এটি কেবল একটি লক্ষ্যমাত্রা নয়, বরং মন্ত্রিত্ব ধরে রাখার একটি মানদণ্ড। যদি কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী তার নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হন কিংবা তার কাজে কোনো প্রকার গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে সরাসরি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। গত 19 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সরবরাহ স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রণে দেশব্যাপী বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ নজর দিচ্ছে সরকার। বিগত সময়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর আইপিপির বিপুল বকেয়ার কারণে লোডশেডিংয়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল তা উড়িয়ে দিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়কে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় দেশের কোথাও যেন এক মুহূর্তের জন্যেও লোডশেডিং না হয়। পাশাপাশি পুলিশ বাহিনীর হারানো মনোবল ফিরিয়ে এনে পেশাদারিত্ব নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রধানমন্ত্রী ইতিমধ্যে 3 বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে কঠোর বার্তা দিয়েছেন। প্রতিবেদন অংশ 2, রাজনৈতিক জটিলতা, উচ্চকক্ষ বিতর্ক ও সংবিধান নিয়ে সংঘাত। প্রশাসনিক এই কড়াকড়ির মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হওয়া জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ 2025 এর উপর ঐতিহাসিক গণভোটের ফলাফল সম্প্রতি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। 64.59% বা প্রায় 4,82,00,000 মানুষ এই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিলেও ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলগুলোর, বিশেষ করে জামায়াতে ইসলামীর মধ্যে এ নিয়ে বিভাজন এখন প্রকাশ্য। এই সনদে রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংস্কারের 80টিরও বেশি প্রস্তাব রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় বিতর্কের বিষয় হল বর্তমান 350 সদস্যের জাতীয় সংসদের পাশাপাশি আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ তৈরি করা। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সরাসরি ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এই আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে, কারণ তাদের মতে এতে সংসদে তাদের নিরঙ্কুশ ক্ষমতা হ্রাস পাবে। এর জেরেই সংবিধান সংস্কার পরিষদে নবনির্বাচিত বিএনপি সংসদরা দ্বিতীয়বার শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা সরকারকে এক নতুন আইনি ও রাজনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ এই গণভোট ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেছেন, এই প্রক্রিয়ার কোনো আইনি ভিত্তি নেই। তার মতে ঢাকার একটি বিশেষ এলিট গোষ্ঠী জনসাধারণের উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। তিনি আরও স্পষ্ট করেন যে সংবিধান সংস্কারের মতো বড় কাজ কেবল জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জাতীয় সংসদে হওয়া উচিত। বিএনপি মনে করে বাংলাদেশ এখনও এই ধরনের গণভোট ব্যবস্থার জন্য উপযুক্ত নয় এবং যে পদ্ধতিতে প্রচার চালানো হচ্ছে তাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অন্যদিকে অন্তর্বর্তী সময়ের রূপকারদের অন্যতম নাহিদ ইসলাম পাল্টা দাবি করেছেন যে জুলাই জাতীয় সনদ ও গণভোট বাতিল হলে বর্তমান নির্বাচনের পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ
হতে পারে। তিনি বিএনপিকে দ্রুত শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করার সুযোগ নেই এবং সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো কার্যকর মূল্য নেই। প্রতিবেদন অংশ ৩, উচ্চ আদালত ও আইনি লড়াই। রাজনৈতিক এই বিতর্কের জল এখন গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। একদিকে রাজপথে পক্ষে বিপক্ষে নানা আলোচনা, অন্যদিকে আইনি চ্যালেঞ্জ জুলাই সনদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন, যেখানে জুলাই সনদ এবং 12 ফেব্রুয়ারির গণভোটের তফসিলকে অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি অন্য একটি রিট আবেদনে নির্বাচনের ফলাফলের একাংশ বাতিল এবং গণভোটের বৈধতা সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী সপ্তাহে উচ্চ আদালতে এই গুরুত্বপূর্ণ রিটগুলোর শুনানি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদালতের এই রায়ের উপরই নির্ভর করছে জুলাই সনদের ভবিষ্যৎ এবং তারেক রহমান সরকারের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ। সব মিলিয়ে একদিকে 180 দিনের মধ্যে প্রশাসনের কাজের গতি বাড়িয়ে জনমনের প্রত্যাশা পূরণের প্রবল চাপ, অন্যদিকে সংবিধান সংস্কার, উচ্চকক্ষ গঠন এবং আইনি জটিলতা, এই বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেই নতুন সরকারকে সামনের দিকে এগোতে হবে।